পুরো খেলা ঘুরে গেছে। এর মধ্যে হয়তো আপনারা জানতে পেরেছেন যে আজকে জুমার নামাজের পরে জামাত ইসলামের পক্ষ থেকে সৈয়দ রেজওয়ানা হাসান, সাবেক তথ্য উপদেষ্টা এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, এই দুজনকে গ্রেপ্তারের দাবিতে একটি গণমিছিলের আয়োজন করা হয়েছে। তো গত মাসের জাতীয় সংসদ নির্বাচন যে অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনকে কেন্দ্রিক করে যেটা বলা হচ্ছিল যে নির্বাচনের ফলাফল একটি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমেই সেই ফলাফলটা প্রকাশিত করা হয়েছিল। তো এটা নিয়ে অনেক কথাবার্তা, টকশো বক্সো, বিভিন্ন আলোচনা এটা নিয়ে চলছিল। তো নির্বাচনটা যে হয়েছিল, নির্বাচনটা কিন্তু আমরা সবাই জানি যে নির্বাচনটা কিন্তু খুবই সুষ্ঠু হয়েছিল। অর্থাৎ নির্বাচন, যে ভোট কেন্দ্রে গিয়ে যে ভোট দেয়া বা ভোট গ্রহণ, সেটা কিন্তু খুব সুষ্ঠুভাবেই হয়েছিল, হয়তো দু একটা জায়গা বাদে। কিন্তু মূল যে বিষয়টা, মূল যে ভোটের যে কার্যক্রমটা করা হয়েছিল, সেটা কিন্তু ফলাফলের মাধ্যমে, অর্থাৎ ফলাফলের মাধ্যমে একটা ব্যাপক একটা দলকে এগিয়ে রাখা হয়েছিল। সেটা কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় সেটা আমরা দেখতে পেয়েছিলাম, এবং এটা নিয়ে অনেক কথাবার্তা চলছিল। তো এর মধ্যে কিন্তু জামাত ইসলাম সেটা মেনে নিয়েছিল, তো যা হওয়ার হয়েছে আমরা মেনে নিয়েছি। মেনে নেওয়ার অবশ্যই একটা ব্যাখ্যা তারা করেছিলেন জামাতের পক্ষ থেকে। তারা বলেছিলেন যে মেনে না নেওয়ার ভাই কি করা আছে। মেনে নেওয়ার কারণে তারা ব্যাখ্যা করেছিল এইভাবে যে আমরা যদি এই নির্বাচনটাকে যদি মেনে না নিয়ে, ফলাফলটাকে যদি মেনে না নিয়ে যদি আমরা কিছু একটা আন্দোলনে যাই বা রাজপথে নামি এটাকে নিয়ে, তাহলে দেখা গেল যে এখানে দেশে একটা অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা থাকে, এবং এটাকে সুযোগ নিয়ে আওয়ামী লীগের যে দোসররা আছে, সেই আওয়ামী লীগ এটাকে ব্যবহার করতো এবং বিভিন্ন মত তৈরি করে দেশে একটা অন্যরকম একটা অন্যদিকে নিয়ে যেত। তো এটা আসলে জামাত ইসলামের পক্ষ থেকে তারা চাননি যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে যাক, বা দেশের সাধারণ জনগণের কথা চিন্তা করে, দেশের সার্বভৌমত্বের কথা ভেবে তারা এই সিদ্ধান্তটাকে গ্রহণ করে নিয়েছিল এবং ফলাফলটা মেনে নিয়েছে। এবং তারা বিরোধী দলে সংসদে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তার মধ্যেও তাদের অন্তরের জমে থাকা যে কষ্টগুলো, তাদের হৃদয়ের এক কোণায় যে জমে আছে যে ব্যথা, সেগুলো কিন্তু বারবার তাদেরকে নাড়া দেয় যে আদৌ কি সেই ফলাফলটা আমরা যে মেনে নিলাম, এটা কি ঠিক হয়েছে কিনা, জনগণের যে একটা রায়, সেই রায়টাকে আমরা প্রাধান্য দিলাম কিনা, বা রায়টা কোন দিকে ছিল। হ্যাঁ, মানে এটা কিন্তু একটা তাদের একটা মনের মধ্যে একটা কষ্ট ছিল, এবং এটা নিয়ে বিভিন্ন টক শোতে দেখবেন যে আলোচনা হচ্ছিল যে নির্বাচনটা কিন্তু আমরা যেমন আশা করেছিলাম তেমনটা কিন্তু হয়নি, বা ফলাফলটা কিন্তু এরকম হয়েছিল, একটা ইঞ্জিনিয়ারিং হয়েছিল। বিভিন্ন কথাবার্তা কিন্তু চলছিল, এবং এটাকে আরেকটু গভীর দিকে নিয়ে গিয়েছিল, এবং সন্দেহটা যে ছিল, এই সন্দেহটাকে আরেকটু বাড়িয়ে দিয়েছিল যখন বিএনপির পক্ষ থেকে খলিলুর রহমানকে যখন পররাষ্ট্রমন্ত্রী করা হলো, তখন কিন্তু এই সন্দেহটা আরো প্রখর হলো, এবং মানুষের কাছে এবং রাজনীতিবিদদের কাছে আরো এটাকে পরিষ্কার করলো যে না, এটা অবশ্যই একটা নির্বাচনের ফলাফল একটা কারচুপি হয়েছে এবং ইঞ্জিনিয়ারিং এর হয়েছিল। তো এই ঘটনাটাকে, এই যে নির্বাচন একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে ফলাফলে, এটাকে আরো পরিষ্কার এবং আরো মানুষের সামনে সঠিকভাবে এটাকে প্রকাশ করলো 2 দিন আগে যেই সৈয়দ রেজওয়ানা হাসান, সাবেক তথ্য উপদেষ্টা। তিনি একটি আহ, সাংবাদিক সাক্ষাৎকারে তিনি যখন কথা বলছিলেন, তো কথা বলার প্রেক্ষিতে তিনি বলে ফেলেন যে আমরা যে এই একটা দলকে তারা মেইন স্ট্রিমে আসতে দেয়নি। কথাটা হয়তো তিনি সরাসরি ভাবে বলেনি, ইঙ্গিত করে বলেছিলেন। যে কথাটা হচ্ছিল যে নির্বাচনের আগে আপনারা হয়তো জানেন যে আওয়ামী লীগ যখন চলে গেল, আওয়ামী লীগ যাওয়ার পরে কিন্তু আপনারা দেখবেন যে বাংলাদেশে বিভিন্ন মাজার ভাঙা হয়েছিল এবং এক জায়গায় তো আপনার কবর থেকে উঠে তাকে পুরানো হয়েছিল। তো এই এই ধারাবাহিকতায় এই আলোচনাগুলো কিন্তু ওই সাংবাদিকের মাধ্যমে, সাংবাদিকের মাধ্যমে হচ্ছিল তার সাথে। তো এই কথাগুলো চলার পরেই প্রেক্ষিতেই আহ, সাংবাদিক তাকে যখন প্রশ্ন করা হয়, তো তখন কিন্তু তিনি সাংবাদিকের প্রশ্ন উত্তর দিচ্ছিল, এবং তিনি এক প্রকার বলেছিলেন যে আমরা কিন্তু এই যে যারা এই কার্যকলাপে যারা জড়িত, অর্থাৎ এই দাড়ি টুপিওয়ালা যারা মৌলবীবাদ, যারা মৌলবী হুজুর, এই টাইপের মানুষগুলো কিন্তু এই মাজার ভাঙছে এবং এই কাজগুলো করছিল। তো আসলে এই তাদের ভাষায় আর কি, যে এদেরকে মৌলবীবাদ বলা হয়, জঙ্গিবাদ বলা হয়। তো আমরা তাদেরকে আসলে তাদের বিরুদ্ধে ছিলাম, তাদের বিপক্ষে ছিলাম, তাদেরকে আমরা তাদের পক্ষে আমরা করিনি। তো এরই প্রেক্ষিতে তিনি তখন, ওই সাংবাদিক তখন কিন্তু তাকে বলেছিল যে তাদেরকে পক্ষে না থাকলে কিন্তু তারা ক্ষমতা না আসতে পারলো, তাদের কিন্তু একটা একটা পক্ষ কিন্তু তারা বিরোধী দলে চলে আসছে, মানে তাদেরকে মিন করে বলছে। অর্থাৎ ওই দাড়ি টুপিওয়ালা হুজুরদের কথার প্রেক্ষিতে তারা তিনি বলেছিলেন যে তাদের কিন্তু একটা পক্ষ বিরোধী দলে চলে আসছে। এই কথাটা বলার পরেই কিন্তু তিনি, রেজওয়ানা হাসান সৈয়দ, তিনি কিন্তু জবাবে বলছিলেন যে বিরোধী দলে আসলেও তাদেরকে কিন্তু আমরা মেইন স্ট্রিমে আসতে দেই, অর্থাৎ সরকারে কিন্তু আমরা তাদেরকে আসতে দেইনি, অর্থাৎ তাদেরকে আমরা সরকার বানাই। তাহলে এখানে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে এখানে সরকারকে ক্ষমতায় আনার পিছনে বড় একটা ভূমিকা তারা পালন করছেন, অর্থাৎ তাদের ইচ্ছাতেই, তাদের কার্যক্রমেই
তাদেরকে এই জামাত 11 দলীয় যে জোট, এই জোটকে তারা পিছিয়ে রাখছেন এবং বিএনপিকে তারা ক্ষমতায় বসিয়েছেন। এটা তারা নিজের ইচ্ছায় তারাই এই কাজটা করছেন, তারাই তাদেরকে ক্ষমতায় বসাইছেন, এটা কিন্তু পরিষ্কার করছেন। তো এরই প্রেক্ষিতে আজকে জামাতে ইসলাম গতকালকে তারা ব্রিফিং করছেন এবং আজকে তারা একটি আন্দোলন গণমিছিলের ব্যবস্থা করছেন তাদেরকে গ্রেপ্তারের, এবং তাকে রেজওয়ানা হাসানকে রাত সাক্ষী হিসাবে তারা দাবি করছেন যে তাকে গ্রেপ্তার করলে এবং খলিলুর রহমানকে গ্রেপ্তার করলে হয়তো অনেক তথ্য বের হয়ে যাবেন এবং নির্বাচনের যে কি হয়েছে, কারচুপি বা ফলাফলের যে বিষয়টা, ইঞ্জিনিয়ারিং, এই সবকিছু তথ্য বের হয়ে যাবে। আসলে দেখেন দর্শক, আমরা নির্বাচনের আগে যে জামাতের একটা গণজোয়ার ছিল, 11 দলীয় জোটের যে একটা জোয়ার, আপনারা দেখবেন যে তফসিল ঘোষণার পর থেকে নিয়ে নির্বাচনের আগের দিন পর্যন্ত এই যে একটা দাঁড়িপাল্লার যে গান বাজনা জোয়ার, মানুষের মুখে মুখে একটা জোয়ার ছিল। এবং নির্বাচনের 2-3 দিন আগে যে বন্ধ দিল, এই বন্ধের মধ্যে ঢাকা শহর থেকে বিভিন্ন এলাকায় যখন মানুষগুলো যাচ্ছিল ট্রেনে, লঞ্চে, বাসে, তখন কিন্তু একটা গণজোয়ার, দাঁড়িপাল্লার একটা মিছিল ছিল, মানুষের মুখে মুখে দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা। তো এই সমস্ত দিক থেকে দেখে কিন্তু পুরো বাংলাদেশের মানুষ বুঝে গেছিল যে এবার কিন্তু জামাতে ইসলামকে কেউ ঠেকাতে পারবে না সরকারে আসার থেকে, মানে তারাই সরকারে আসছে, এটা কেউ ঠেকাতে পারবে না। মানে এমন একটা জোয়ার ছিল যে না হলো তারা অনেক ব্যাক টকশোতে এবং অনেক রাজনীতিবিদ বিশ্লেষণ করছিল যে তারা 160 থেকে 70টা আসন পেয়ে তারা বিজয় লাভ করবেন এবং সরকার গঠন করবে। তো হঠাৎ করে নির্বাচনের দিন নির্বাচনও ভালো হলো, সারাদিন ভালোই চলছিল নির্বাচন, ভোট গণনা ভালোই হলো, কিন্তু ফলাফল যখন হলো এবং ফলাফলের প্রথম দিকেও আপনারা দেখবেন যে জামাত এগিয়েছিল, কিন্তু শেষে গিয়ে 2-3 ঘন্টা বন্ধ রেখে তারপর যখন ফলাফল গুলো আসা শুরু করলো, তখন দেখবেন যে জামাতকে অনেক পিছিয়ে রাখা হলো এবং বিএনপিকে ধাম ধাম করে একবারে 200 পার করে দেওয়া হলো এবং 209টা সিট তারা পেয়ে গেল। এই যে একটা পরিস্থিতি, ওইখানে কিন্তু তখনও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল এবং সবাই বুঝতে পারছে যে এটা কিন্তু কিছু একটা করা হইতেছিল বা কিছু একটা করা হচ্ছে। মানে এইরকম হঠাৎ করে একটা অন্যদিকে চলে যাওয়া, এটা মানুষের কাছে পরিষ্কার, কিন্তু তারপরও জামাত ইসলাম এটা মেনে নিয়েছে। মেনে না নিয়েই বা কি করবে, কিছু করার নেই, কি করবে তারা। তবে আমরা যারা সাধারণ জনগণ বা সাধারণ জনগণ যারা তাদেরকে ভোট দিছে, তাদের একটাই আক্ষেপ, তাদের একটাই কষ্ট যে আমরা জামাতকে ভোট দিলাম, আমাদের যে আমানত, সেই আমানত কিন্তু তাদেরকে দিয়েছি, কিন্তু তারা সেই আমানতের খেয়ানত করতে পারলো না। আমরা ভোটটা দিচ্ছি ঠিকই, কিন্তু ভোটটা জামাত ইসলাম দিতে পারলো না, এটা তাদের ব্যর্থতা, এটাই জামাতের ব্যর্থতা যে তারা আমাদের ভোটের মূল্যায়নটা করতে পারলো না। আমরা তো ভোট দিচ্ছি, আপনার দেশে যাদের সাথে কথা বলেন না কেন, সাধারণ জনগণের সাথে যেখানে আপনি কথা বলবেন, সবাই বলতেছেন আমি ভোটটা দাঁড়িয়ে পাল্লাই দিচ্ছি, ভোটটা আমি দাঁড়িয়ে পাল্লাই দিচ্ছি। তাহলে ভোটগুলো বিএনপিতে গেল কিভাবে? এই যে একটা ইঞ্জিনিয়ারিং ফলাফল, এবং আমরা অনেক গণমাধ্যমে দেখছি যে ফলাফলের যে শীট, সেই শীটের মধ্যে দেখবেন যে কাটাকাটি, যে সংখ্যার মধ্যে যে কম বেশি করানো, ধানের শীষের মধ্যে 500-কে 900 করা, 900-কে 1400 করা, এটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তো এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে একটা মানুষের মধ্যে একটা সন্দেহ ছিল এবং জামাতের মধ্যে এটা সন্দেহ ছিল, তারা বারবার বলে আসতেছিল যে এটা অবশ্যই একটা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তাদেরকে সরকারে আনা হয়েছে এবং আমাদেরকে বিরোধী দল বানানো হয়েছে, এবং সরকারে তো আনা হয়েছে এবং থার্ড মেজরিটি করা হয়েছে। তো এটা আসলেই একটা বড় পরিকল্পনা ছিল। গত 2 দিন আগে আসলে যে কথায় বলে না যে সত্য কোনোদিন চাপা থাকে না, সেটা আসলেই রেজওয়ানা হাসান, সেটা সে ইচ্ছা করে হোক, অনিচ্ছাকৃতই হোক, আর মুখ ফসকেই হোক, তিনি কিন্তু সত্য কথাটা তার মুখ থেকে বের করে দিয়েছেন এবং বলে ফেলছেন। তো এখন আসলে তাকে যদি ধরা হয় এবং তাকে যদি গ্রেপ্তার করে তাকে যদি রিমান্ডে নেওয়া হয় বা তাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, তো আসলেই মনে করা হচ্ছে, ধারণা করা হচ্ছে যে অনেক তথ্য হয়তো তার কাছ থেকে পাওয়া যাবে এবং নির্বাচনে ফলাফলে যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল এটার বাস্তব একটা রূপ আমরা জানতে পারবো। এবং কতগুলো আসন আসলে জামাত পেয়েছিল, মানে এত জোয়ার থাকা সত্ত্বেও মাত্র 68টা আসন জামাত পায়, এটা আসলে একটা খুবই চিন্তার বিষয়। কিভাবে সম্ভব এটা? এত জোয়ার তার মধ্যে থেকে মাত্র 68টা আসন, 100টাও না, 100টা হলেও বুঝতাম যে না, পাইছে জামাত, ঠিক আছে 100টা আসন পাইছে, কিন্তু এইভাবে এটা কোনোভাবেই আসলে মেনে নেওয়া খুবই দুষ্কর বিষয়। তো দর্শক, আজকে আন্দোলন হচ্ছে ঢাকা শহরে রিজওয়ানা হাসান এবং ফরিদুর রহমানকে গ্রেপ্তারের প্রেক্ষিতে। তো দেখা যাক সরকার কি করে, বর্তমান সরকার। অবশ্য সরকার কি করবে সেটা আর একটা ভালো বিষয়, কারণ তারাই সরকারকে বসিয়েছেন এবং সরকার যদি তাদেরকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে, তো জিনিসটা তো এমন হয় যে নিজের পায়ে নিজে কুড়াল মারা হচ্ছে। তো বিএনপি কি এটা কখনো চাইবে যে তাদেরকে গ্রেপ্তার করে প্রশাসনের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদ করে সেই সত্যগুলা
বের করা, প্রকাশ করা, এটা আমার মনে হয় না সে কখনো বিএনপি এটা চাইবে। কারণ যদি বিএনপি চায় তাহলে তো তাদের পায়ে কুড়াল মারা হচ্ছে, এটা কখনো চাইবে না। দেখা যাক জামায়াত যেই সময়টাতে তাদেরকে রাস্তায় নামা উচিত ছিল, আমি মনে করি সেই সময়টা না নেমে তারা বর্তমান নামতেছেন, কতটুকু তারা কাজ করতে পারবেন সেটাই দেখার বিষয়।